কৃষিকাজ মানবজাতির আদি পেশা। নারীর হাত ধরেই এ সভ্যতায় কৃষির উন্মেষ ঘটে। প্রাগৈতিহাসিককালের কোনো এক সময় মাটিতে বীজের অঙ্কুরোদ্গম দেখে নারী আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিল, আর সেটাই ছিল কৃষির সূচনা। পৃথিবীর ইতিহাসে প্রথম ফসলের বীজ বপন করেছিল নারী। অরণ্যজীবী যাযাবর মানব সম্প্রদায়কে কৃষিকাজের মাধ্যমে স্থিতি এনে দিয়েছিল নারী। তখন থেকেই নারীরাই প্রয়োজনীয় খাদ্যশস্য বীজ সংরক্ষণ করে পরে তা রোপণ করতেন। নারীরা একদিকে দেশীয় জাতকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করছেন, অন্যদিকে ভবিষ্যৎ পৃথিবীর সঙ্গে সেতুবন্ধন তৈরি করছেন। আমি 2015 সাল থেকে কৃষিকাজে জড়াইছি, কারণ আমার বাবা মারা গেছে 2014 সালে। তার 1 বছর পরই আমার হাজব্যান্ড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর থেকে আমার পরিবারে আয় রোজগার করার মতো কেউ নাই। তো আমি কি করব, আমি তারপরে চিন্তা করলাম যে মাঠে অনেক মহিলারা পুরুষের পাশাপাশি কাজ করে। এরপরে নিজেই উদ্যোগ নিয়ে চিন্তা করলাম যে তাদের সাথে আমিও কাজ করি, আমার একটা বাচ্চা আছে, ওকে নিয়ে চলা যাবে। তো এখন হচ্ছে আমি অন্যের খেতে মজুরি দিয়ে যেই পারিশ্রমিক পাই, তখন যদি আমার নিজের এক টুকরো জমি থাকতো, ওইখানে রোপণ করলে আমি আরেকটু বেশি লাভবান হতাম, নিজে বিক্রি করতাম। যুগ যুগ ধরে নারীরাই হয়েছেন কৃষির ধারক, এটাই তার প্রমাণ বহন করে। কৃষিতে নারীর অবদান তুলে ধরে কবি কাজী নজরুল ইসলাম এভাবেই লিখেছিলেন, বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। 3 বছর ধরে জড়াইছি। মানে আমার 3টা ছেলে মেয়ে আছে, লেখাপড়া করাইতে লাগে। তারপর একলা হাজব্যান্ডের রুচিতে হয় না, কাজে হয় না। 3 ছেলে মেয়ে পড়াতে লাগে। মেয়ে গেলা সে এবার 9, 10-এ পড়ে। তারপর টাকা পয়সার সমস্যা হইতে প্যারাপের পথে দিতে পারতাছি না, গরিব সবাই। তারপর গাইড কিনা দিতে পারতাছি না। 3টা ছেলে মেয়েরে পড়াতে পারি না। 2টা ছেলেরে সরকারি স্কুলে দিছি টাকার অভাবে, আর মেয়েরে অনেক টাকা বেজে পরীক্ষা দিতে পারি নাই, এবার টেস্ট পরীক্ষা দিতে পারে নাই টাকার সমস্যা থেকে। তারপরে এই হনু মেয়ে ঘরে বসা বেকার, কিন্তু মেয়ের টাকার অভাবে আবার ফিরা ভর্তি করতে লাগবো, অর্ধেক সরকারি অর্ধেক বেসরকারি, তা পারতাছি না। এই কারণে কৃষিকাজে বেশি যদি আমি যদি কাজকর্ম করে স্বামীর পিছিয়ে যদি দাঁড়াতে পারি, কিছু টাকা পয়সা দিয়ে দিতে সংসার ভালোভাবে চলবো, একটু অভাব কিছুটা কমবো, ছেলেমেয়ে ঠিক মতন পড়াতে লাগাতে পারবো, বা একটা খাবার কিনে দিতে পারবো, নিজেও ঠিক মতন চলতে পারবো, কোনোটা টুকে ওর কাছে হাত পাততে হইব না, নিজে কাজ করে নিজেরটা নিজে করে খাইতে পারবো। এই কারণে মানে কৃষিকাজে বেশি কাজ করতে পারছি, করি, শাকসবজি লাগাইতে আসি, কপি লাগাইতেছি, তারপর করলা চাষ করি হাজবেন্ডের সাথে লগে। লেবার নিলে তো মানে টাকা পয়সা দিতে লাগবো, কিছু এর অর্থ তো নাই, সমস্ত পারুম না। লেবারের কাজ করতে টাকা পয়সা দিয়ে নিজেরা কিছু খাইতে পারুম না, ভালো মতন চলতে পারুম না। 3টা পোলা পান। তারপর আমার ঘর নাই, আমি বারিন্দার মধ্যে থাকি, একটু নিচি বা ছোটো জায়গার মধ্যে, সব একসাথে, খাট নাই, কিচ্ছু নাই গা, গদ্দর নেই গা, ছোটো একটা রুমের মধ্যে থাকি, ওই জায়গা হয় না, আমার কোনো কিচ্ছুই নেই গা, অনেক কষ্টে দিন কাটাইতেছি। নারীরা কখনো নিজের জমিতে কৃষক হিসেবে পারিবারিক কৃষি খামারে বিনা বেতনে, আবার কখনো অন্যের জমিতে অর্থের বিনিময়ে কাজ করেন। এছাড়া বীজ বপন, সেচ ও সার দেয়া, ফসল উত্তোলন, ফসল মাড়াই, ফসল ঘরে তোলা এবং সংরক্ষণ ইত্যাদি কাজে অধিকাংশ ধাপেই সরাসরি নারীর অংশগ্রহণ রয়েছে। শ্রমশক্তি জরিপের তথ্য মতে বাংলাদেশে কৃষি সংক্রান্ত কাজে 1,20,00,000 নারী শ্রমিকের মধ্যে 77% গ্রামীণ নারী সম্পৃক্ত রয়েছেন। তাই বলা চলে কৃষি উৎপাদনের মূল চালিকা শক্তিই হচ্ছে নারী। রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকলেও অনেক প্রতিবন্ধকতার মধ্যে পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ও দেশের উন্নয়নে অন্যান্য কাজের ন্যায় কৃষি কাজেও গ্রামীণ নারীদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশ্বের কৃষি প্রধান দেশগুলোর মধ্যে বাংলাদেশে কৃষিতে নারীর অংশগ্রহণ সবচেয়ে দ্রুত বাড়ছে, এটিই তার প্রমাণ। আমি কোনো গৃহস্থিও করতে পারি না স্যার, আমার কোনো সম্মত নেই, আমার টাকা পয়সা নেই, যদি জমিন রাখা জমা রেখা গৃহস্থী করুন, এরও নাই স্যার। দিন আনি দিনই খাই, এটুকুই বলা, যেটুকু রুজি কাজ কম করে আনি সেটুকু দিয়ে সংসার চলি স্যার, আর কিছুই না, স্যার। আমি আর কি করবো, মানে আর কষ্ট পয়সা আসে স্যার, আইসি জানেন না, আমার জীবনে আমি এই কাজ করি নাই, আসি নাই, মানে স্বামীরা 4 বছর ধরে গর্ভে বসে রয়েছে, এই কারণে
আর কিছু করার নাই স্যার আমার। বৈশ্বিক গড় হারের চেয়ে এখন বেশি নারী দেশের কৃষি খাতে জড়িত। বাংলাদেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার পিছনে অদৃশ্যমান অংশটি হল কৃষিতে গ্রামের নারীর অবদান। স্বাধীনতা পরবর্তী 50 বছরে কৃষিতে যে নীরব বিপ্লব ঘটেছে তা হল নারীদের ব্যাপক হারে কৃষিতে অংশগ্রহণ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য মতে নারীরা যদি উৎপাদনের জন্য সম্পদ পুরুষের সমপরিমাণ পেত, তাহলে নারীরা তাদের জমিতে 20 থেকে 30% বেশি উৎপাদন করতে পারত। এতে করে উন্নয়নশীল দেশগুলোতে কৃষি উৎপাদন আরও 4% বৃদ্ধি পেত, যার ফলে ক্ষুধার্ত মানুষের সংখ্যা 100 থেকে 150 মিলিয়ন কমিয়ে আনা সম্ভব হতো। কৃষি না তরকারি সবজি না হইলে এই পাবলিকেরা খাইব কইতেন, জনগণে খাইব কইতেন। এটাই তো কৃষি কাজ। শাক সবজি এটি না হইলে কইতেন খাইব। দেশে বর্তমান জনসংখ্যায় পুরুষ ও নারীর অনুপাত হল 100.100। মোট নারীর 71.5% কৃষিকাজে নিয়োজিত। কৃষিক্ষেত্রে মোট শ্রমের 45.6% বিনামূল্যে দেন তারা, আর বাকি 54.4% শ্রম টাকার বিনিময়ে কেনা হয়। কৃষিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নারীর শ্রম ও অংশগ্রহণ বিশ্বব্যাপী সর্বজন বিদিত। সবকিছুর পরেও কৃষিতে নারীর অবদান বাংলাদেশে এখনও একটি অবহেলিত বিষয়। গ্রামীণ কৃষকদের নিয়ে বিভিন্ন সভা সেমিনার হলেও নারী কৃষকরা পাচ্ছেন না স্বীকৃতি। সর্বোপরি সরকারি নীতি কাঠামোয় অসামঞ্জস্য, বাস্তবায়নের শৈথিল্য এবং সীমাবদ্ধতা থাকায় উৎপাদন চক্রে অবদান রাখার ক্ষেত্রে নানামুখী সংকট ও ঝুঁকির মুখোমুখি হতে হচ্ছে নারী কৃষককে। আমি প্রথমে যখন এই এলাকাতে আসার পর দেখি যে আসলে এখানকার অসহায় নারীরা শুধু ঘরেই বসে থাকে। আমি চিন্তা করলাম যে আমাদের যেহেতু এদের নিয়ে কাজ করার সুযোগ আছে, আমি চিন্তা করলাম যে আমাদের IPM ক্লাবের মাধ্যমে পুরুষদের পাশাপাশি নারীদেরকে আমি সম্পৃক্ত করলাম। আমরা প্রথমে তাদেরকে ছোট ছোট কিছু প্রদর্শনী দিয়ে কাজ কিভাবে করতে হয়, কৃষির সাথে কিভাবে জড়িত করা যায়, আমি সেইভাবে তাদেরকে ছোট ছোট প্রদর্শনী দিলাম। প্রদর্শনী দেওয়ার পর ওনারা আস্তে 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 কাজগুলো বোঝার চেষ্টা করতে লাগলো। আমি এভাবে প্রায় এই বজ্রযোগিনী ইউনিয়নের 2 থেকে 250 নারীকে আমি এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসছি। ওনারা এখন আমাদের এখান থেকে যে নিরাপদ সবজিটা ঢাকায় যাচ্ছেন, এখানে আমার 30 থেকে 40 জন কৃষক এবং কিষানি এই সবজি উৎপাদনের সাথে জড়িত। এরা কিছু আছে যারা নিজের কোনো জমি নেই, অন্যের জমিতে এরা দিনমজুরির কাজ করে, আর কিছু আছেন তাদের কিছু সামান্য কিছু জমি আছে, সেই জমিতে একই জমিতে বারবার এক ফসলের সাথে আরেক ফসল উৎপাদন করে কিভাবে সংসারের অর্থনৈতিক উন্নয়ন করা যায়, আমি সেইভাবে তাদেরকে প্রশিক্ষিত করেছি। আমার এটা ভালো লাগছে যে আমি এখন এই সকল নারীদেরকে যেভাবে কাজ করতে বলি, যেভাবে তাদেরকে পরামর্শ দেই, ওনারা সেভাবেই কাজগুলো করে এবং কাজ করে ওনারা সফলতাও অর্জন করতে সক্ষম হচ্ছে। মুন্সিগঞ্জ উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের পুকুরপাড়া গ্রামের সাদিয়া সামাদ হাস্যোজ্জ্বল মায়াবী মুখের দিকে তাকালে মনে হতে পারে সুখ স্বাচ্ছন্দ্যে কাটছে তাঁর জীবন, কিন্তু এই ছোট্ট জীবনে এত যে সংগ্রাম তা বোঝার উপায় নেই। আসলে মানুষের বাহ্যিক রূপ দেখে কখনো বলা যায় না তার জীবনে কি বয়ে চলছে। আমার হাজব্যান্ড ব্যবসায়ী ছিল, পরে এক পরিস্থিতির শিকারে ওনার ব্যবসায় লস হয়। এখন সংসারের পরিস্থিতিতে অনেক দিন যাবৎ আমরা কষ্ট করছি যে কি করব বা বাইরে যাওয়াটা নিয়ে মানে ভাবতাম মানুষে কি বলবো, যে এই জন্য বাইরে যাইতাম না, না খাই কষ্ট করতাম। পরে অনেক দিন যাওয়ার পরে যখন আমাদের এগ্রিকালচার ভাই আমাদের বলকে সেলিম হোসেন ভাই, উনি আমাদের এখানে এসে IPM-এর একটা করলো, ট্রেনিং করাইলো, ওনার সাথে পরিচয় হলো। তখন IPM-এর আমি ক্লাস করলাম। ক্লাস থেকে আমি জানতে পারলাম বলে যে না, কৃষি কাজটা করতে পারলে আমরা লাভবান হব। তখন আমি আমার হাজব্যান্ডের সাথে মাঠে নামি।
মাঠে নামি আমি কৃষিকাজে আমার হাজব্যান্ডের সাথে সহযোগিতা করি, যতটুকু পারি আমি সহযোগিতা করি এবং সহযোগিতা করার মধ্যে গিয়ে দেখি যে না, কৃষিকাজে আমার সবচেয়ে বড় যেটা লাভ, মানে কাজ করতে গেলে আমার আনন্দ আছে, এখান থেকে আমি লাভবানও হই, আমার সংসারের চাহিদা পূরণ হয়। আমার হাজব্যান্ড যে কাজ করে ওগুলি দিয়ে দেখতেছি যে না, আমার সংসারের অভাবটা পূরণ হইতেছে না। আমার এখন মেয়ে হয়েছে তখন, তারপরে 2006 আমার ছেলে হয়, পরে দেখি যে না, আস্তে আস্তে আমার খরচ বাইরে যেতেছে, কিন্তু আমার ইনকাম খুবই কম, আমার সংসার ওভাবে চলতেছে না, ছেলে মেয়েকে আমি লেখাপড়া ঠিকমতো করাইতে পারতেছি না। তখন আমি আমার হাজব্যান্ডের সাথে মাঠে নামি, আমি কৃষিকাজ করি। অল্প বয়সেই বিয়ে হয়ে যায় সাদিয়ার। বিয়ের পরের দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু দিন যতই যাচ্ছিল ততই যেন খারাপ সময় তার জন্য অপেক্ষা করছিল। ধীরে ধীরে সাদিয়া বুঝতে পারে তার স্বামী মানসিকভাবে অসুস্থ। তবুও সবকিছু মেনে সংসারে মন দেয় সাদিয়া। তবে স্বামীর সংসারের হাল না ধরতে পারায় শুরু হয় সাদিয়ার উপর অকথ্য নির্যাতন। এই কঠিন সময়ে স্বামীও তার পাশে থাকেননি। পরিবারের হয়ে স্বামীও নির্যাতনে লিপ্ত হয়। এরপর যেন দুঃখ পিছু ছাড়েনি সাদিয়ার। একসময় আমি সংসার চালানোর জন্য যত কিছু করার আমি সবটাই করি, খেতে কাজ করি। আমি একসময় গরু পালি। গরু পালতে গিয়ে আমি আগে কখনো তো করি না, এই জন্য আমার বেশি কষ্ট হয়েছে। আমি লেখাপড়া করতাম, চাকরিজীবীর ঘরে ছিলাম। এখন পরিস্থিতির শিকারে আমার এখন সংসার বাঁচানোর জন্য এগুলি করতে হয়। বিয়ের আগে সেলাইটা শেখা আমার একটা শখ ছিল। তখন আমাদের ফ্যামিলি থেকে বলছে না, আমি মানুষ বাইরে যেতে হইব না, তোমার শিখতে হইব না, লোকে খারাপ বলবো, এই জন্য তখন আমার শিখতেও দেয় নাই। যখন আমার পরিস্থিতির শিকার, তখন আমার বাধ্য হইয়া আমার এই কাজগুলি করতে হয়। জমিনে যখন কাজ করি তখন দেখা যায় কোনো সময় অনেক রৌদ্র ওঠে। আমাদের তো রৌদ্রে গিয়া কাজ করে আমরা অভ্যস্ত না, কিন্তু ভাগ্যের পরিহাস আমার এখানে নিয়ে এসে অনেক সময় দেখা যায় অনেক বেশি রৌদ্র হলে কাজ করতে করতে অস্থির হয়ে যায়, ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু যখন ছেলে মেয়ের কথা মনে পড়ে তখন ওই ক্লান্তি মনে করি না, কষ্ট মনে না করিয়া কাজ করতে থাকি। এমনও সময় হয় কাজ করতে করতে বৃষ্টি এসে পড়ছে, বৃষ্টিতে ভিজতে হইতেছে, কি করার আছে, ভাগ্যের ফের, আমার তো করতেই হবে। সংসার চালাইতে গেলে যতটুকু করার, যতটুকু সংসারের দিকে তাকাইলে কষ্টের আর কষ্ট মনে করি না। নিরুপায় হয়ে সাদিয়া শুরু করেন অন্যের জমিতে কৃষিকাজ। স্বল্প মজুরিতে চলে হাড় ভাঙা পরিশ্রম। সারাদিন সংসারের ঘানি টেনে আবার চলে আসেন মাঠে। রোদ, বৃষ্টি, ঝড় বয়ে চলে সাদিয়ার শরীরের উপর দিয়ে। জমিতে কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাতে কি, আপনজনদের কথা ভেবে নিজেই উঠে দাঁড়ান, হাতে নেন কোদাল। এই যেন তার নিত্য। 3 সন্তানের জননী হলেও এখনও প্রতিনিয়ত সহ্য করতে হয় অসুস্থ স্বামীর নির্যাতন। এই লুকোনো অশ্রু দেখার মতো সৃষ্টিকর্তা ছাড়া কেউ নেই সাদিয়ার। এখনো মাঝে মধ্যে যা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি থেকে আমার খুব টর্চার করে আসা, সমাজের মানুষ নিয়ে ওরা নিজেরা মানে এরকম টর্চারের মধ্যে রাখে। আমি প্রতিটা মুহূর্ত আমি যুদ্ধ করে কাটাই যেতেছি, প্রতিটা মুহূর্তে আমার যুদ্ধ করে। এখানকার সংসারে আমার আর্থিক বা ভাত কাপড়ের যুদ্ধ, এদিক দিয়ে আমার জায়গায় আমার সংসার আমার জায়গায় আমার টিকে থাকার জন্য আমার মানে যুদ্ধ করতে হইতেছে। আমার উপরে যে সমস্ত টর্চার চলছে, আমি তো মনে করছিলাম যে না, এখন মনে হয় নারী নির্যাতন বন্ধ হয়ে গেছে, এখন মনে হয় নারী নির্যাতন নাই। কিন্তু আমার উপর দা যেগুলি চলতেছে, এরকম হয়তো আরও কোনো ফ্যামিলিতে এরকমই হয়। যে আমি আবেদন জানাবো সকলের কাছে যে আমার মতো আর কেউ যাতে নির্যাতিত না হয়, আর কারো উপরে যেমন এই টর্চারগুলি না হয়।
কৃষি পেশা ছোট কোনো পেশা নয়, বরং তা সম্মানের। সাদিয়ার মতো কৃষকদের হাত হয়েই উৎপাদিত কৃষি পণ্য সারা বিশ্বের মানুষ ভোগ করছেন অনায়াসে। তবে শুরু থেকে শেষ অবধি এর পেছনের ঘাম ঝরানো সংগ্রাম হয়তো জানা নেই কারোর। সাদিয়াদের নেই সমাজ বা রাষ্ট্রে তেমন কোনো মূল্য। কৃষিকাজে নারীদের অংশগ্রহণের দেয়া হয় না উপযুক্ত মর্যাদা। বছরের পর বছর জমিতে অক্লান্ত পরিশ্রম করে যে ফসল ফলায় আমাদের নারী কৃষকেরা, তা সোনার ফসল নামে আখ্যায়িত হলেও কৃষকরা অদৃশ্যই থেকে যায়। মানে যে সময় সস্তা বেশি সে সময় কোনো দিন কোনো সময় চালানো ওঠে না, মানে আমরা নিজেরা লস খাই, বুঝছেন, এটুকু লস খাই। আর যে সময় একটু ফসলটা দাম থাকে সে সময় মনে করেন চালানো ওঠো, আবার লাভটা বাইরে দেওয়া সংসার চালাই বা নিজে চলি, খাওয়া দাওয়া করি, পোলাপাইনেরও দেই। আমি তো বিক্রি করি না, আমি খালি চাষ করি, হেরা কিনা নেয়, মানে যেই দামে হেরা কিনে সেই দামই দেয়। মানে আসে না যে সস্তার সময় সস্তা দেই বা দামের সময় দাম দেই, সেটা দেয় না। মানে হ্যাঁ দাম ওজনে হেরা আমাকে টাকা পয়সা দেয়, আমরা হেঁটেই নিয়ে আসি। সংসারের এতগুলো সদস্যের ভরণ পোষণ দায়িত্ব একাই বইতে হয় সাদিয়ার। মাঠে না গেলে না খেয়ে থাকতে হবে তাঁর পরিবারের সবাইকে। ফসলি জমিতে অক্লান্ত শ্রম দেওয়ার পরেও বাড়ির আঙিনায় অন্যের জমিতেও সাদিয়া ক্ষুদ্র ক্ষুদ্র চাষাবাদ করছেন নিজেদের কিছুটা প্রয়োজন মেটানোর জন্য। কৃষি কাজ করি, এখানে আমার সবচেয়ে মানে আনন্দ লাগে যে নিজে গাছ লাগাইতেছি, নিজে ফল ছিটতেছি, নিজে খাইতেছি, এখানে খুবই আনন্দ লাগে। আবার এই ফল এই সবজি আমার আশেপাশে যারা আছে, তারপরে দেশ বিদেশে সব জায়গায় যাইতেছে, এতে হ্যাঁ বিক্রি করতেছি লাভবান, এতে আমাদের মানে খুবই আনন্দিত আমরা। আমাদের বজ্রযোগিনীতে তো মানে বিষমুক্ত সবজি চাষ হয়, এটা আমাদের ঢাকায় সাপ্লাই দেওয়া হয়, দেশ বিদেশে সব জায়গাতে আমাদের বজ্রযোগিনীর সবজি যায়। ছোটবেলাটা নাকি ভালোই কেটেছিল সাদিয়ার, তাই মেট্রিক পর্যন্ত পড়ালেখা করতে পেরেছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করতে পারেননি। তাই বিনা পারিশ্রমে গ্রামের ঝরে পড়া শিশুদের জ্ঞানের আলোয় আলোকিত করতেও সময় বের করেন সাদিয়া। এই সীমাহীন কষ্টের জীবনে কে পারে এমন মহৎ উদ্যোগ নিতে? কিন্তু সাদিয়া তা করে দেখিয়েছেন। এটা আসলে ঝরে পড়া শিশুদের জন্য, যারা দেখা যায় স্কুলে ভর্তি হয়েছে স্কুলে যায় না, বা এমন কোনো বাচ্চা আছে যারা এখনো স্কুলে যায়ই নেই। সবাই যাতে লেখাপড়া করতে পারে এবং সবাই যেন ভালোভাবে কথা বলতে পারে। সাদিয়ার মতো এমন হাজারো নারী কৃষকের পেছনের গল্প ঠিক এমনই। রাখে না কেউ সেই খোঁজ, আসে না সামনে, তারপরেও হার না মেনে তারা করে যাচ্ছেন নিরন্তর সংগ্রাম। সাদিয়া হাজারো কৃষক নারীর প্রতিচ্ছবি কেবলমাত্র।